সম্পর্ক উন্নয়নে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর নিষেধাজ্ঞা সহ কঠিন বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ডোনাল্ড লুর। ফিলিস্তিনিদের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে ভূমিকা রাখার দাবি। ঢাকায় কোনো ব্যাটারি চালিত রিকশা চলবে না, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামতে না দেওয়ার নির্দেশ। উখিয়ায় র্যাবের অভিযান, গোলাগুলি, অস্ত্র, গুলি, গ্রেনেড বিস্ফোরক সহ আরসা কমান্ডার গ্রেফতার। বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটো সেশনে টাইগাররা, প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি, প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। পেছনে ফিরে তাকানো নয়, আস্থার সম্পর্ক জোরদার করতে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। সম্পর্ক ঘনিষ্ঠ রেখেই সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেবার কথা জানিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেসব অস্বস্তি ছিল, যুক্তরাষ্ট্র তার অবসান চায় বলেও জানান লু। অগ্রাধিকারমূলক বাজার, জিএসপি সুবিধা ফেরত দেওয়ার কথাও জানান তিনি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠক বসে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাতে আছেন ডোনাল্ড লু। বৈঠকে ডলার সংকটে সুরাহা আর রিজার্ভ বাড়াতে ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের আর্থিক সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। ট্যাক্সেশনের আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও কারিগরি সহায়তার বিষয়েও আলোচনায় আসে। ভিসা নীতি, র্যাবের উপর নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো থাকার পরও বাংলাদেশের দুর্নীতি ও অব্যবস্থাপনা প্রতিরোধে বিষয়ে একসাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। We want to find ways to strengthen our relationship. Lastly, one of the things I discussed with the minister was about the work that we are doing together to fight corruption. There's so much that we can do to promote transparency of government, to promote accountability of officials who may have committed acts of corruption. গণমাধ্যমের মুখোমুখি হয়ে লু স্পষ্ট করেন, নির্বাচনের সময় টেনশন থাকলেও সেসব দিকে না তাকিয়ে সম্পর্কের সামনের দিকে এগিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। RAB sanctions, we have labor reforms, we have human rights and business climate reforms. But in order to work on the hard issues, we want to build up the cooperation we have on positive issues. We're talking about new investment. তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায়, আমরাও করতে চাই, এবং তিনি এসেছেন সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এই সফরে এসেছেন। এর আগে দিনের শুরুতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৌশল নির্ধারণে পরিবেশ মন্ত্রীর সাথে বৈঠকে বসেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি মানুষের উপকারে আসে এমন প্রকল্প নিয়ে কাজ করার বিষয়ে একমত হন তারা। তাদের যে ইনভেস্টমেন্ট আগামীতে হবে বা তারা যে পরিকল্পনাগুলো গ্রহণ করবে, এটা যেন প্রান্তিক পর্যায়ে মানুষকে এটা সাহায্য করে, বিশেষ করে যারা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তাদের বিষয়টাকে আমরা মাথায় আনব। দক্ষিণ এশিয়ায় নাসার জলবায়ু বিষয়ক স্যাটেলাইট স্থাপন এবং সেখান থেকে খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, লস অ্যান্ড ড্যামেজ, দূষণের প্রকৃত চিত্র বিনামূল্যে পাওয়ার বিষয়ে সহযোগিতার প্রস্তাব দেয় বাংলাদেশ। We share a lot of values in wanting to protect the environment. We're excited about the cooperation we're doing in the space of climate change, and we're doing much more in the future. মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইসিপিডির 30তম আসরে তিনি বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিশ্বের অভিবাসিত জনসংখ্যার নানা সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার বিশেষ প্ল্যাটফর্ম আইসিপিডি গ্লোবাল ডায়ালগ।
এবার ঢাকায় অনুষ্ঠিত ৩০তম আসরের শিরোনাম জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন। লক্ষ্য স্থানীয় ও জাতীয় সরকার, কারিগরি বিশেষজ্ঞ, নাগরিক সামাজিক সংস্থা এবং বেসরকারি খাতের প্রায় ২০০ জন প্রতিনিধির স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোতে বিনিয়োগ এবং জনসংখ্যা পরিবর্তনের বিষয়ে মতবিনিময়। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে দুদিনের এ সংলাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও মৃত্যুহার হ্রাসের বিষয়ে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার। বাল্যবিবাহ আইন সংশোধন, জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন, সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে। নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। নারী ও শিশুর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের, বিশেষ করে মা, শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতকরণে বৈশ্বিক সহযোগিতা আরও জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। ফিলিস্তিনে সংঘাত বন্ধের জোর দাবি জানিয়ে সরকার প্রধান বলেন, জাতিসংঘকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে। সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা। হেলমেট না থাকলে জ্বালানি বিক্রি নয়, এই নীতি শুধু রাজধানীতে নয় সারা দেশে কার্যকর থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফিটনেসবিহীন কোনো গাড়ি সড়কে নামতে না দেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। এছাড়া ব্যাটারি চালিত রিকশা, অটোরিকশা বন্ধেরও নির্দেশনা দেন তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রীর বক্তৃতায় উঠে আসে রাজধানীর অলিগলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত অটোরিকশার প্রসঙ্গ। অটোরিকশাগুলোকে বিপজ্জনক উল্লেখ করে চলাচল বন্ধের নির্দেশনা দেন মন্ত্রী। এই সিটিতে যাতে এসব ব্যাটারি চালিত গাড়ি না চলে, এ ব্যাপারে শুধু নিষেধাজ্ঞা আরোপ নয়, এগুলো চলতে যাতে না পারে সে ব্যবস্থা করতে হবে। নো হেলমেট নো ফুয়েল, এই নীতি এখন থেকে সারা দেশেই কার্যকর হবে বলে জানান তিনি। ঢাকা সিটিতে যে কৌশলে আমরা মোটরসাইকেলে 2 যাত্রী হেলমেট সহ, আমার মনে হয় 98% আমরা সফল হয়েছি। এটা সারা বাংলাদেশে এভাবে নো হেলমেট নো ফিউল এই নীতি কার্যকরের ব্যবস্থা আমরা যদি নিতে পারি তাহলে এখানে একটা সুফল আসবে। 20 বছরের পুরনো বাস কিভাবে এখনো সড়কে নামে, প্রশ্নটি আবারও সামনে আনেন ওবায়দুল কাদের। এখানে ফিটনেসবিহীন যে গাড়ি স্ক্র্যাপ করার যে সিদ্ধান্ত, যে প্রস্তাব এসছে, সেটা আমরা সমর্থন করতে পারি। সমতল থেকে পাহাড়ে এত রাস্তা হওয়ার পরও সড়কে শৃঙ্খলা না থাকায় সংশ্লিষ্ট টিম ওয়ার্ক নিয়েও প্রশ্ন তোলেন মন্ত্রী। এখন দুর্ঘটনা কম হলেও ক্যাজুয়ালিটি বেশি হচ্ছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে দেশি বিদেশি অস্ত্র, গ্রেনেড, বিস্ফোরক ও রকেট শেল সহ আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও সহযোগী মোহাম্মদ রিয়াজকে গ্রেফতার করেছে র্যাব। তারা দুজনেই মিয়ানমারের নাগরিক।
পরে উদ্ধার করা বিস্ফোরক ধ্বংস করেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিম। কক্সবাজার প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বুধবার ভোররাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ২০ এক্সটেনশনের পাশে ক্যাম্প সংলগ্ন গহীন লাল পাহাড়ে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার আস্তানায় অভিযান চালায় র্যাব। সন্ত্রাসীরা গুলি শুরু করলে পাল্টা গুলি ছোড়ে র্যাবও। পরে পালিয়ে যাওয়ার সময় আরসা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ ও তার সহযোগী রিয়াজকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে প্রেস ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, জননিরাপত্তার কারণে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিস্ফোরক ধ্বংস করে ফেলা হয়েছে। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই ২০ নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার ২ জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি। রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার কয়েকটি ঘটনা ঘটে। এরপর ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আস্তানাটির খোঁজ পেয়েছে র্যাব। ২০২৩ সালে এই আরসা সন্ত্রাসীদের হাতে প্রায় ৬৪ জন প্রাণ হারায় এবং ২০২৪ সালের এ পর্যন্ত এই এপ্রিল মাস পর্যন্ত আমাদের ১৬ জনকে প্রাণ হারাতে হয়েছে। আরসা সহ রোহিঙ্গা সন্ত্রাসীদের অপরাধ নির্মূলে সাঁড়াশি অভিযান চলবে বলেও জানিয়েছে র্যাব। আমাদের অব্যাহত অভিযানের মাধ্যমে আরসার একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। রত্না জামান, ২১ টেলিভিশন। কয়েকজনকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক ও কোচ। আনুষ্ঠানিক ফটো সেশন শেষে তারা দুজনেই জানালেন লক্ষ্যের কথা। আপাতত গ্রুপ পর্ব উতরানোকেই লক্ষ্য ধরেছেন তারা। পারভেজ খোকনের রিপোর্ট। দল ঘোষণার পরদিনই টাইগারদের ফটো সেশন। সময় মতোই অফিসিয়াল ফটো সেশনে শান্ত সাকিবরা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনে হেড কোচ সহ কোচিং স্টাফরাও। টাইগারদের আনুষ্ঠানিক এই ফটো সেশনে শেষ দিকে যুক্ত হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। ফটো সেশন শেষে রীতি অনুযায়ী প্রেস মিটিংয়ে হেড কোচ হাতুরো ও অধিনায়ক শান্ত। বিশ্বকাপ প্রস্তুতি সহ আরও অনেক বিষয়ে উঠে আসে সংবাদ সম্মেলনে। We have 5 matches leading up to the first game that we will be able to get those areas of concern sorted. র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও ভালো করার প্রত্যাশা হাতুরোর। মোহাম্মদ সাইফুদ্দিনের পরিবর্তে তানজিম সাকিবকে দলে নেয়ার প্রসঙ্গটিও আসে প্রাসঙ্গিকভাবেই। Lately, if you see that he's playing his best cricket, he's changed a lot the way he approached batting. He's in good form. His role is going to be batter in the middle order, probably be the enforcer in the middle and as well as a finisher role. অফ ফর্মে থাকা লিটন দাসের অভিজ্ঞতার উপর ভরসা রেখেছেন অধিনায়ক শান্ত। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি, এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি। বিশ্বকাপে ধাপে ধাপেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার কথা জানান নাজমুল শান্ত। খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না, সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 2 জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-20 বিশ্বকাপ। টাইগারদের প্রথম ম্যাচ 8 জুন টেক্সাসে, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পারভেজ খোকন, 21 টেলিভিশন। ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র। এবার দেশটিকে $100 কোটি অস্ত্র দিচ্ছে তারা। এদিকে প্রাণে বাঁচতে রাফা ছেড়েছেন 4.5 লাখ ফিলিস্তিনি। তবে ইসরায়েলি বাহিনীর ওপর প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছে হামাস। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। ইসরায়েলে
বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রাখার ঘোষণার ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর বেশ চাপ সৃষ্টি হয়। গাজার রাফায় এসব অস্ত্র ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় এসব বোমা সরবরাহ স্থগিত রাখা হয়। বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে $100 কোটি মূল্যের অস্ত্র সরবরাহ করতে চাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে তিনি কংগ্রেসের অনুমোদন চেয়েছেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে গোটা বিশ্বের সমালোচনা উপেক্ষা করেও ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় মিশর সীমান্তবর্তী শহর রাফায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। এ কারণে প্রাণে বাঁচতে ওই অঞ্চল থেকে 4.5 লাখের বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছে। বাস্তুচ্যুত এই মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ কোথাও জায়গা নেই। তবে রাফা নগরীতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সাহসী অভিযান চালাচ্ছে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজারের বিরুদ্ধে তাদের হামলা ব্যাপক সাফল্য পেয়েছে বলেও জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। আজহারুল ইসলাম, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অবৈধ সংযোগ ও বকেয়া বিলের বিরুদ্ধে তিতাসের অভিযান, 50টি সংযোগ বিচ্ছিন্ন। উপকরণের উচ্চ মূল্য, গ্রিন এনার্জি উৎপাদনের বাধা, নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের অভিযোগে 3টি বাড়ির 16টি এবং বিল বকেয়া থাকায় আরও 34টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। রাজধানীর খিলক্ষেত ও উত্তরা এলাকায় অভিযান চালায় তিতাস। নিয়ম না মানলে সব সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে হুঁশিয়ার করেন তিতাসের মহাব্যবস্থাপক মোহাম্মদ রশিদুল আলম। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর খিলক্ষেত এলাকার 8ম তলার এই ভবনের অবৈধ গ্যাস সংযোগ বেশ কয়েকবার বিচ্ছিন্ন করা হলেও পুরোপুরি বন্ধ করা যায়নি। বুধবার ফের অভিযানে নামে তিতাস কর্তৃপক্ষ। শুরু হয় বাকবিতণ্ডা। পরে আরেকটি বহুতল ভবনে সংস্থাটির কর্মকর্তারা। সেখানে 3টি বৈধ সংযোগ থাকলেও ব্যবহার হচ্ছে 24টি সংযোগ। বাড়ির মালিকের দাবি, ভবনে কোনো গ্যাস সংযোগ নেই। বোতলজাত গ্যাস ব্যবহার করছেন ভাড়াটিয়ারা। তবে প্রকৃত চিত্র ভিন্ন। দারোয়ান বলছিল পরশু দিন যে 2 দিন গ্যাস থাকবে না, ওই জন্য আমরা সকাল করে রান্না করে রাখছি। বৈধ কিনা অবৈধ সেটা আমি জানি না, আমি ভাড়াটিয়া, সিলিন্ডার না। মানে আমরা বলেছি কি গ্যাস মানে লাইনের গ্যাস আছে। এরকম অভিযান চলবে বলে জানান তিতাসের কর্মকর্তারা। 25টা চুলা পুরোপুরি অবৈধ, তারা কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আপনারাও ছিলেন উপস্থিত, ওখানে একটা সংযোগ বিচ্ছিন্ন করি না। আমাদের কোনো লোক জড়িত নাই। আর জড়িত যদি প্রমাণ থাকে, তাহলে প্রমাণ থাকলে সেটা অবশ্যই আমার কর্তৃপক্ষ সেটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন প্রমাণ সাপেক্ষে। অবৈধ সংযোগ দেওয়ার ক্ষেত্রে তিতাসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান তিতাসের কর্মকর্তারা। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। তাপমাত্রার তীব্রতায় বৈশ্বিক উষ্ণায়নের সরাসরি প্রভাব দেখছে বাংলাদেশ। এমন বাস্তবতায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে নবায়নযোগ্য জ্বালানিতে ফিরতে বাড়ছে জনমত। তবে প্রযুক্তি ও উপকরণের উচ্চ মূল্যে ব্যাহত হচ্ছে গ্রিন এনার্জি উৎপাদন। এসব কারণে নীতিমালা তৈরি করলেও নবায়নযোগ্য জ্বালানিতে পিছিয়ে বাংলাদেশ। বিশেষ রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। কার্বন গ্যাসের শক্তিশালী স্তর সূর্যের তাপ ফিরতে দিচ্ছে না বায়ুমণ্ডলে। আবার এ ধরনের গ্যাস উৎপাদনের উৎসও কমছে না। দেশে পানি বিদ্যুৎ, সৌর বিদ্যুতের ব্যবহার বহু পুরনো। পারমাণবিক বিদ্যুতেও এগিয়েছে দেশ। কাপ্তাইয়ের পর জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প আর আসেনি। সৌর বিদ্যুৎ ততটা সফলতাও দেখাতে পারেনি। একে তো পুরনো প্রযুক্তি, দামেও বেশি, সোলার প্যানেলের জায়গাও বেশি প্রয়োজন হয়। দেরিতে হলেও অনশোর বা স্থলভাগে কমপক্ষে 10টি
বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চলমান, কিন্তু সমুদ্রবুকে বা অফশোরে সম্ভাবনা সত্ত্বেও তেমন চেষ্টা নেই। নদী প্রধান দেশ হওয়া সত্ত্বেও নদীর তীরে বায়ুবিদ্যুৎ কেন্দ্র নেই। বলা হচ্ছে কম বায়ুচাপে বাণিজ্যিক উৎপাদন লাভজনক হবে না নদীর তীরে, সে কারণে প্রযুক্তিও সহজলভ্য নয়। আমাদের এই কোস্টাল এরিয়া ছাড়া যদি আমরা একটু মানে বাংলাদেশের ভিতরের দিকে যাই, সেই এনার্জি প্রোডাকশনটা অনেক ক্ষেত্রেই ড্রপ করবে এবং সেটা আসলে কমার্শিয়ালি ভায়াবল হবে না। বাংলাদেশ is a good place and a good economy for renewable investment. So renewable is a global trend. Government are going to cancel 10 coal-fired power plants. এসব কারণে দেশে নবায়নযোগ্য জ্বালানির দাম অন্যান্য দেশের চেয়ে এখনও তুলনামূলক বেশি। সবুজ জ্বালানি উৎপাদনের প্রযুক্তি, অবকাঠামো নির্মাণ এখন পর্যন্ত চীন, নরওয়ে, ডেনমার্কের মতো দেশের উপর নির্ভরশীল। সংশ্লিষ্টদের মত, ব্যবহার বাড়লে প্রযুক্তির দামও কমে আসবে, কমবে উৎপাদনের খরচও। এই মুহূর্তে আমাদের টেকনোলজি কিনে আনা ছাড়া কোনো সেকেন্ড সোর্স নাই, কারণ এগুলোতে হিউজ পরিমাণ র মেটেরিয়াল লাগে, যেই র মেটেরিয়ালের যোগান বাংলাদেশে নেই। Because Bangladesh is very potential market. So many Chinese new enterprises who are interested in Bangladesh want to invest in solar panel area or wind area. কথা হচ্ছিল চীনের এই উদ্যোক্তার সাথে। নবায়নযোগ্য জ্বালানির বিনিয়োগকারীরা এদেশের দিকে মুখিয়ে আছে, শুধু দরকার বাধাগুলো সরিয়ে ফেলা। Not clear about the maybe some incentive policies because it's still new. So not policy is not so clear actually. শুধু প্রযুক্তি ও প্রযুক্তিপণ্য কিনতে ভিনদেশের দিকে না তাকিয়ে এদেশের উপযোগী করে উপকরণ তৈরিতে আরও গবেষণা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। কয়লা, তেল, এলএনজির মতো জীবাশ্ম জ্বালানিগুলোই মূলত বিদ্যুৎ উৎপাদনের এখন পর্যন্ত সবচেয়ে বড় উৎস, কিন্তু এই উৎসগুলো গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য দায়ী, যার কারণে আমরা অব্যাহতভাবে দাবদাহের মতো ঘটনা দেখি। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদনও থামিয়ে রাখা যাবে না। সেই বাস্তবতায় সারা বিশ্বের দেশগুলো যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে, তারা সৌর বিদ্যুৎ এবং বায়ুচালিত বিদ্যুতের দিকে ঝুঁকছে, তখন আমরা কেন পিছিয়ে থাকব? কক্সবাজারের এই বায়ু কল বিদ্যুৎ উৎপাদন করে সেই আশার আলোয় দেখাচ্ছে। মোহাম্মদ নুরুন নবী, 21শে টেলিভিশন, কক্সবাজার। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেমড সেলে রাখা যাবে না বলে হাইকোর্টের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন। সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের কনডেমড সেল থেকে সাধারণ সেলে আনার জন্য এটি একটি উদ্দেশ্য হতে পারে বলে মন্তব্য করেন। এর আগে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে কনডেমড সেলে রাখা যাবে না বলে রায় ঘোষণা করেন হাইকোর্ট। আবেদনটি কোর্ট গ্রহণ করলেন এবং আমাদের যেহেতু আমরা পিটিশনটা ফাইল করব, পিটিশন ফাইল না করা পর্যন্ত আমাদের দিলেন স্টে। 25শে অগাস্ট পর্যন্ত ওনারা স্টে দিয়েছেন। কতগুলো যুদ্ধ অপরাধীদের মামলাও আছে, তাদেরও কিন্তু মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। যেটি দলের ছিলেন ওনারা, সেই দলের উনি কিন্তু সমর্থক। এই কারণে আমাদের মনে হয় যে ওনাদের দলের হয়তো ওই যে যারা মৃত্যুদণ্ডাদেশ পেয়েছেন তাদেরকে বেনিফিট দেওয়ার উদ্দেশ্যে হয়তো ওদেরকে দিয়ে হয়তো উনি মামলা করাতে পারেন। আমরা এটা না, কিন্তু ওইটা আমাদের ধারণা এবং আমরা আদালতে বলছি যে এটা উদ্দেশ্য থাকতে পারে ওনার। রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে। প্রশাসনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী বুধবার সকাল থেকে গুটি জাতের আম পাড়তে শুরু করেন বাগান মালিকরা। বাগান মালিকরা জানান, এখনও পুরোপুরি না পাকায় পুরোদমে আম পাড়া শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে যেসব গাছের আম পরিপক্ক হয়েছে শুধু সেগুলোই বেছে বেছে পাড়া হচ্ছে। এবার গাছে মাত্র 25 থেকে সর্বোচ্চ 30% আম টিকে আছে বলে জানান তারা। রাজশাহী জেলা প্রশাসন থেকে আম সংগ্রহ এবং বাজারজাত করার দিনক্ষণ নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবার উৎপাদন লক্ষ্য ধরা হয়েছে 2,60,315 টন। বাড়ি ফিরেছেন বন্দিদশা থেকে মুক্ত এমভি আবদুল্লাহর 23 নাবিক। তাদের বাড়িতে এখন খুশির জোয়ার। দীর্ঘ উৎকণ্ঠা শেষে প্রিয়জনকে কাছে পেয়ে আপ্লুত স্বজনেরা। নাবিকদের দেখতে আসছেন আত্মীয় ও প্রতিবেশীরাও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। 33 দিন বন্দিজীবন কাটিয়ে নাটোরের বাগাতিপাড়ার সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের বাড়িতে ফিরে এসেছেন এমভি আবদুল্লাহর নাবিক জয় মাহমুদ। বাড়িটি জুড়ে পরিবেশ এখন আবেগঘন।
বাবা মায়ের বুকে সুস্থ অবস্থায় ছেলে ফিরে আসায় স্বজনদের সাথে আনন্দিত প্রতিবেশীরাও। আমাদের ঈদ কাটছে শুধু দূর চোখের পানিতে, আমাদের ঈদ কাটেনি, কিন্তু এখন ছেলে পাওয়াতে আমরা এখন খুব আনন্দিত খুশি। এখন আমার ছেলে বাড়িতে আসার পর এখন আমি খুব খুশি, মনে হচ্ছে এখনই আমার ঈদ। 5.5 মাস পর নোয়াখালীর কোম্পানিগঞ্জের রামপুরের গ্রামের বাড়িতে ফিরেছেন আনোয়ারুল হক রাজু। ছেলেকে কাছে পেয়ে আবেগ আপ্লুত বাবা মা, উচ্ছ্বসিত আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও। আমার ভাই ফিরে এসছে, এটা অনুভূতিতে বলে বোঝানো যাবে না কিরকম আনন্দ লাগতেছে। উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আমরা অ্যাসারশন ব্যাংক কোম্পানির কর্তৃপক্ষকে এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আলোচিত 23 নাবিকের আরেকজন সিরাজগঞ্জের কামারখন্দের চর নূরনগর গ্রামের নাজবুল হক হানিফ। তাকে ফিরে পেয়ে বাড়িতে উৎসবের আমেজ। খাওয়া দাওয়া মোটামুটি ঠিক মতন করতে দিত, যখন নেভির জাহাজ আসতো তখন 5 জন করে পাঠিয়ে দিত খাওয়ার জন্য। নাবিকদের নিরাপদে মুক্ত করতে পারায় সরকার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরে বাদাম চাষ, ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। ইরানের সাথে চুক্তি নিয়ে ভারত মার্কিন সম্পর্কে টানাপোড়েন, নিষেধাজ্ঞার হুমকি। দেখছেন রাত 11টার 21 সংবাদ। তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরে বেড়েছে বাদাম চাষ। চাষিরা ব্যস্ত বাদাম তোলা ও শুকানোর কাজে। ভালো দাম পাওয়ায় খুশি তারা। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন রাজীব জামান। গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চলে সনাতন ফসলের পাশাপাশি চাষ হয়েছে নানা জাতের বাদাম। ফলনও হয়েছে ভালো। প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় থোকা থোকা বাদাম। খুশি চাষিরা। দাম ভালো থাকায় খরচ বাদে প্রতি বিঘা 20 থেকে 30,000 টাকা পর্যন্ত মুনাফার প্রত্যাশা কৃষকদের। বাদাম ভালোই হয়েছে, বাজারও ভালো, দামও ভালো, ভালোই হয়েছে। এখন ওটা বিক্রি করি আবার ফির যেটা খরচা হয়েছে তার চেয়ে বেশিটা আসতেছে, আমি পাইতেছি। কৃষি কর্মকর্তারা বলছেন পলিবাহিত চরের জমি বাদাম চাষের জন্য উপযোগী। চলতি মৌসুমে চরে নানা জাতের বাদামের আবাদ হয়েছে। উৎপাদনের পাশাপাশি বাজার দরও ভালো। কৃষকরা যে বাদাম উত্তোলন শুরু করেছে তাতেই হেক্টর প্রতি প্রায় 2.5 টনের বেশি তারা ফলন পাচ্ছে। এতে করে কৃষকরা খুবই লাভবান হবে। তাছাড়া বাজার মূল্য মাঠেই কৃষকরা প্রায় 4,000 থেকে 5,000 টাকা মন কাঁচা বাদাম বিক্রি করছে। এবারের মৌসুমে গাইবান্ধার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও শাখাট উপজেলার চরাঞ্চলের 1,925 হেক্টর জমিতে বাদামের আবাদ করা হয়েছে। রাজীব জামান, 21 টেলিভিশন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। ইসলামী ব্যাংক ট্রান্সফার্স্ট রেমিটেন্স ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর করা হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের অনুষ্ঠানে কাপাসিয়া শাখার এজেন্ট আউটলেটের গ্রাহক মঞ্জিল মেগা পুরস্কার হিসেবে 1500 সিসির একটি প্রাইভেট কার পান। এছাড়া 12 মার্চ থেকে 30 এপ্রিল 2024 পর্যন্ত এই ক্যাম্পেইনে প্রতি ব্যাংকিং দিবসে ডিজিটাল ড্রর মাধ্যমে ঘোষিত মোট 30 জন বিজয়ীকে 1 লাখ টাকা করে মোট 30 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা, মাস্টার কার্ডের অ্যাসিস্ট্যান্ট কর্পোরেট ট্রেজারার ইন্দ্রনীল গাঙ্গুলি। সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিফতাহ উদ্দিন। ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা বলেন, 2 মাসব্যাপী চলা এই ক্যাম্পেইন প্রবাসীদের মাঝে বৈধ পথে রেমিটেন্স প্রেরণে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এ অংশগ্রহণের জন্য নিজেদের ফুটবল টিমের জার্সি উন্মোচন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। 13 মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ফুটবল টিমের জার্সি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন ডোনাল্ড লু। বসুন্ধরা স্পোর্টস এরিনায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে ব্যাট বল হাতে মাঠে নামেন লু ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
জ্যোতি নাহিদাদেরকেও যুক্তরাষ্ট্রে খেলার আমন্ত্রণ জানান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আকাশুজ্জামানের রিপোর্ট। ব্যাট হাতে 22 গজে পিটার হাস ও ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের দুই মহারথীর সাথে বসুন্ধরা কিংস অ্যারেনা মাতান বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক যুক্তরাষ্ট্র। মূলত জাতীয় দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। তবে বিশ্বকাপ খেলতে বুধবার রাতেই ঢাকা ছাড়ার জন্য কিংস অ্যারেনায় যেতে পারেননি সাকিব শান্তরা। দেখা না হলেও বাংলাদেশ জাতীয় দলের জন্য শুভকামনা জানাতে ভোলেননি ডোনাল্ড লু। Bangladesh is cricket crazy and we love to be part of this sport with all of you. The United States is so happy to be hosting this year's Men's Cricket World Cup. Thank you so much for joining us today. Good luck to the men's national team. We hope you come back with victory from the United States. নারী দলের সাথে ফটো সেশন করেন ডোনাল্ড লু ও পিটার হাস। এ সময় তাদেরকে জার্সি উপহার দেন জ্যোতিরা। গণমাধ্যমের মুখোমুখি হন নিগার সুলতানা। উঠে আসে বিশ্বকাপ প্রসঙ্গ। জ্যোতি জানান বিশ্বকাপে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে ভালো ফল বয়ে আনবে বাংলাদেশ দল। এবার আমাদের জন্য বলবো যে সিনিয়ররা কিছু প্লেয়াররা আছেন যারা ভালো ছন্দে আছেন হয়তোবা, আমাদের পক্ষ থেকে সবার টিমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। নারীদেরকেও যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার আমন্ত্রণ জানান লু। ওয়েস্ট ইন্ডিজের সাথে টি-20 বিশ্বকাপ আয়োজনে তাদের দেশে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে বলে মনে করেন ডোনাল্ড লু। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সম্পর্ক উন্নয়নে সামনে তাকাতে চায় যুক্তরাষ্ট্র। র্যাবের ওপর নিষেধাজ্ঞা সহ কঠিন বিষয় নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ডোনাল্ড লুর। ফিলিস্তিনিদের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর। শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে ভূমিকা রাখার দাবি। ঢাকায় কোনো ব্যাটারি চালিত রিকশা চলবে না, ফিটনেসবিহীন গাড়ি সড়কে নামতে না দেওয়ার নির্দেশ। উখিয়ায় র্যাবের অভিযান, গোলাগুলি, অস্ত্র, গুলি, গ্রেনেড, বিস্ফোরক সহ আরসা কমান্ডার গ্রেফতার। বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটো সেশনে টাইগাররা। প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি, প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পেরোনো। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।